আজকের ভিডিওতে জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তো 1850 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লবের সময়কাল থেকে বর্তমান সময়কাল অর্থাৎ 2026 সাল পর্যন্ত সময়কে যদি দেখা যায়, তাহলে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারি যে পৃথিবীর জলবায়ুতে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিবর্তনের কারণ হিসেবে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন, যেটা এই জীবাশ্ম জ্বালানি বা অপরিকল্পিতভাবে যে শিল্পায়ন, এর ফলে এই যে আমাদের পৃথিবীব্যাপী যে তাপ, সেই তাপটা আস্তে আস্তে বাড়ছে, যেটার অন্যতম রূপ নিয়েছে এই বিশ্ব উষ্ণায়ন। তো এই বিশ্ব উষ্ণায়ন বিগত বছরগুলোতে, বিগত একটা সুদীর্ঘ কাল ধরে এই আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রাটা বাড়ার দরুন জলবায়ুতে একটা অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ক্রমশ পৃথিবীর যে জলবায়ু সেটা পরিবর্তন যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বাড়ছে। অর্থাৎ আমরা আরও উষ্ণ থেকে আরও উষ্ণতর যুগের মধ্যে বা জলবায়ুর মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। তো এই যে কারণ, কী কারণেতে এটা হলো, কী কারণেতে এটা হচ্ছে, বা এর যে ফলাফল কী হতে পারে, তো সেই বিষয়েই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে এই জলবায়ু পরিবর্তনের যে কারণ, প্রধান যে কারণগুলোর জন্য পৃথিবীর জলবায়ু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন, এটা আগেও হয়েছে, সুদীর্ঘ কাল ধরে হয়ে আসছে, কিন্তু বর্তমান সময়ে এই জলবায়ু পরিবর্তন এই মানুষের কাজের কারণে, মানুষের বিভিন্ন কাজকর্মের জন্যে যেভাবে পরিবর্তন হচ্ছে সেটা খুব দ্রুত হারে হচ্ছে এবং সেটা খুবই বিপজ্জনক আমাদের ক্ষেত্রে। তো প্রথমেই এই জলবায়ু পরিবর্তনের যে কারণগুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই অপ্রাকৃতিক কারণ, বিশেষত মানুষের কাজকর্মের দ্বারা কিভাবে মানুষ তার আশপাশের বা পৃথিবীব্যাপী জলবায়ুকে পরিবর্তন করছে। প্রথমত অরণ্যের বিনাশ, অর্থাৎ গাছপালা কেটে ফেলা। এটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শোষণ করে নেয় আর অক্সিজেন গ্যাসকে ত্যাগ করে, যার মাধ্যমে বায়ুমণ্ডলে এই কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাসের যে পরিমাণ, যে ভারসাম্য, সেটা রক্ষা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দশক ধরে যদি আমরা দেখি, পৃথিবী জুড়ে এই অরণ্য অঞ্চলগুলোকে ধ্বংস করা হচ্ছে। নতুন নতুন বসতি নির্মাণ করার জন্যে বা কৃষি জমিকে বার করার জন্যে মানুষ অরণ্য অঞ্চলগুলোকে কেটে ফেলছে, আর যেটা বায়ুমণ্ডলে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। তার কারণ গাছ যদি না থাকে, তাহলে আমাদের কাজকর্মের ফলে, বিশেষ করে মানুষের শ্বসন প্রক্রিয়ার দ্বারা নির্গত যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সমগ্র প্রাণীকুলের দ্বারা সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা শোষণ করার মতন গাছের সংখ্যা কমে যাচ্ছে। আর যত বেশি গাছ কমে যাবে, তত বেশি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তো বাড়বেই, তার সঙ্গে সঙ্গে অক্সিজেন গ্যাসের পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এই যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হচ্ছে। আর একটা বিষয়, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস একটা অন্যতম গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ তাপ শোষণ করতে পারে। তো যত বেশি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাড়বে, তত বায়ুমণ্ডলের উত্তাপ বাড়বে, যেটা বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনে একটা সক্রিয় ভূমিকা নেবে এবং এটা নিচ্ছেও বর্তমানে। কারণ মানুষের এই অরণ্যকে কেটে ফেলার জন্যে যে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়ছে বা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যটা নষ্ট হচ্ছে, সেটা এই জলবায়ু পরিবর্তনে একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। তার পরের কারণ অত্যাধিক পরিমাণে কয়লার দহন। আমরা জানি যে কয়লা, পেট্রোলিয়ামের মতন যে জ্বালানি, এই জ্বালানিগুলো জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। তো এই অতিরিক্ত পরিমাণে এই কয়লারকে পোড়ানো বিভিন্ন কাজকর্মের জন্যে, এটার ফলেতে কি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ আরও বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হচ্ছে, যেটা বায়ুমণ্ডলে উত্তরোত্তর বাড়ছে। তাই বর্তমান বিশ্বেতে বিভিন্ন দেশের এই যে হাজার হাজার তাপবিদ্যুৎ যে কেন্দ্র বিপুল পরিমাণে যে কয়লা পোড়ায়, তার ফলে প্রতিনিয়ত এই বায়ুমণ্ডলেতে কার্বন ডাই অক্সাইড গ্যাস সংযোজিত হচ্ছে, যেটা বাতাসকে ক্ষতি তো করছে,
এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম আগে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস হওয়ার দরুন তাপ শোষণ করে। তো যত বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে বিভিন্ন উৎসগুলো থেকে মিশবে তত বায়ুমণ্ডলে উষ্ণতা বাড়বে এবং যেটা জলবায়ু পরিবর্তনে একটা ভূমিকা গ্রহণ করবে। কয়লার মতন ঠিক একই রকমভাবে এই যে খনিজ তেলের ব্যবহার, আমাদের যানবাহনের জন্য যে পেট্রোল ডিজেল যেটা লাগে, খনিজ তেল ছাড়া আমাদের এই পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। তো খনিজ তেল তো লাগবেই। তো খনিজ তেলের এই যে জ্বালানি, মানে খনিজ তেলকে যখন ব্যবহার করা হয় সেখান থেকেও এই কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইডের মতন বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, যেটাও জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা নিচ্ছে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানিগুলোর দহন বা জীবাশ্ম জ্বালানিগুলো যত বেশি পরিমাণে আমরা ব্যবহার করছি তত বেশি বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইডের মতন গ্যাসগুলো বায়ুমণ্ডলে সংযোজিত হচ্ছে, যেটা সমগ্র পৃথিবীব্যাপী এই জলবায়ু পরিবর্তনে একটা ভূমিকা নিচ্ছে। তারপরে ব্যাপক হারে যে শিল্পায়ন, অর্থাৎ অসংখ্য কলকারখানার নির্গত যে তাপ ও বিভিন্ন গ্যাসীয় যে উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বায়ুমণ্ডলেতে মিশছে, যেটা বায়ুর মণ্ডলে উষ্ণতাকে বৃদ্ধির মাধ্যমে জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। তারপর দ্রুত নগরায়ন, অর্থাৎ এই যে সাধারণ যে মানে মাটির তুলনায় এই যে শহরের যে ইট, সিমেন্ট, পাথর বা কংক্রিটের যে নির্মাণ, যে বহুতল নির্মাণগুলো, আমরা সবাই শহর দেখেছি, আমরা গ্রামের পরিবেশও দেখেছি। তো দুটোর মধ্যে আমরা খুব সহজেই পার্থক্য করতে পারি। গ্রামেতে এখনও কিছু গাছপালা আছে, দেখতে পাওয়া যায়, কিন্তু শহরেতে সেই অর্থে গাছপালা নেই, শুধু কংক্রিটের বড় বড় বাড়ি। তো এই যে ইট, পাথর বা লোহা, কংক্রিটের যে বিল্ডিংগুলো হয়, এগুলো তাপকে শোষণ করে এবং শোষণ করছে, এবং তার সঙ্গে সঙ্গে বিকিরণের মাধ্যমেও এই শোষিত তাপকে যখন বিকিরণ করে তখন আর পারিপার্শ্বিক আবহাওয়াকেও দ্রুত উষ্ণ করে তোলে। আর বর্তমান বিশ্বেতে এই যে হারে শহর নগর বা মহানগর গড়ে তোলা হচ্ছে, অর্থাৎ যে দ্রুত হারে নগরায়ন হচ্ছে, তা পরিবেশকে বা জলবায়ুকে উষ্ণ করে তুলছে, যেটা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। এবার দেখো, অত্যাধিক পরিমাণে এই সিএফসি গ্যাস নির্গমন, অর্থাৎ এই যে ক্লোরোফ্লুরোকার্বন, এটাও একটি গ্রিনহাউস গ্যাস যেটা তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ বর্তমানেতে যে এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর প্রভৃতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বায়ুমণ্ডলেতে এই ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাসের পরিমাণ বেড়েছে, যেটা একধারে পৃথিবীর বায়ুমণ্ডলের মানে বায়ুমণ্ডলেতে উষ্ণতা তো বৃদ্ধি করছেই, তার সঙ্গে সঙ্গে এটা কি করছে, এই যে বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর, যেটা ওজোন স্তর বলা হয়, সেই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে আর নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতাও বৃদ্ধি করছে। তো সামগ্রিকভাবে এই যে গ্যাসগুলো হয়, এই সিএফসি টাইপের যে সমস্ত গ্যাসগুলো হয়, ক্লোরিন বা মিথেন বা হ্যালন যে সমস্ত গ্যাসগুলো হয়, এগুলো যে বিভিন্ন সোর্স থেকে বায়ুমণ্ডলেতে মিশে সামগ্রিকভাবে এই বায়ুমণ্ডলে উষ্ণতা তথা উষ্ণতাকে বৃদ্ধি করা এবং তার সঙ্গে ওজোন গ্যাসের স্তরকে ক্ষতি করা ইত্যাদি ভূমিকা নিচ্ছে। এবং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে এটা পৃথিবীর যে জলবায়ু, এই জলবায়ু পরিবর্তনের উপরে প্রভাব বিস্তার করছে। এরপরেতে আসবো হচ্ছে প্রাকৃতিক কারণ। দেখো, প্রাকৃতিক কারণ যেগুলোর মাধ্যমে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয় সেটা খুবই কম, এবং তার মাধ্যমে যে ক্ষতিটা হয় সেটা প্রকৃতি নিজে থেকেই রিকভার করে নিতে পারে একটা সময়কাল পরে। কিন্তু মানুষের কাজের ফলেতে যে ক্ষতিটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, সেটা রিকভার করা প্রকৃতির পক্ষে খুব একটা সহজ হয় না। আর যে কারণে এই জলবায়ু পরিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। তো দেখো, প্রাকৃতিক কারণের মধ্যেই সূর্যরশ্মির তারতম্যের একটা ব্যাপার আছে। আমরা জানি যে সূর্য থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার এই 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে, যেটাকে আমরা ইনসোলেশন বলি, যেটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে। কিন্তু দেখা গেছে যে দীর্ঘদিনের ব্যবধানে এই সূর্য থেকে যে আগত যে তাপশক্তি, এটার তারতম্য হয়ে থাকে। সাধারণত দেখো, এই 80 থেকে 85 বছর বা কোনো কোনো সময় এই 11-12 বছর অন্তর এই সূর্যরশ্মির দুটি ভিন্ন চক্র সংগঠিত হয়, এবং এর ফলে এই সূর্যরশ্মির পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটে। তার ফলেতে এই পৃথিবীতে সূর্যরশ্মি যে তাপীয় ফলেতে প্রভাব পড়ে, মানে বাড়ে এবং কমে, তো যেটা পৃথিবীর জলবায়ু পরিবর্তনেতে সাহায্য করে থাকে। কিন্তু এটা খুবই সামান্য, মানে এটাকে প্রকৃতি আবার নিজে থেকেই, যেহেতু এটা প্রাকৃতিক কারণ, প্রকৃতিগতভাবে এটা হয়ে থাকে, তো সেই জন্য এই ধরনের যে
ঘটনাগুলো, এগুলো আবার নিজে থেকে রিকভার হয়ে যায়। এটার প্রভাব যে খুব একটা বেশি সেটা কিন্তু দেখা যায় না। এবার দেখো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, এটারও ক্ষেত্রে সেই একই জিনিসই বলবো, যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে যে সমস্ত কার্বন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইডের মতন ধূলিকণা বা লবণ কণা বা গ্যাস যেগুলো নির্গত হয়, এগুলো যেহেতু প্রাকৃতিক ঘটনা, সেই কারণে প্রকৃতি নিজে থেকেই এগুলোকে রিকভার করে নিতে পারে, খুব একটা জলবায়ু পরিবর্তনে প্রভাব বিস্তার করে না। কিন্তু মানুষের কার্যকলাপের ফলেতে এই ধরনের যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, সেটা এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের থেকেও বেশি পরিমাণে হয়ে থাকে। দেখো আগ্নেয়গিরি থেকে ভয়ানক যে অগ্ন্যুৎপাত, সেটা তো আর রোজ রোজ হয় না। বিশেষ করে সুপ্ত যে আগ্নেয়গিরিগুলো আছে, সেগুলো তো রোজ রোজ তো আর অগ্ন্যুৎপাত করে না। তো 100, 200, 1000, 2000 একটা দীর্ঘ সময়কাল অন্তর অন্তর এই অগ্ন্যুৎপাত হয়, এবং সেই অগ্ন্যুৎপাতের ফলে যেটুকুনি এই কার্বন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইড আর অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো আছে বায়ুমণ্ডলে নির্গত হলেও, সেগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর সেগুলোর পরিমাণটা আবার ভারসাম্য অবস্থায় চলে আসে। কিন্তু মানুষ প্রতিনিয়ত কাজকর্মের ফলেতে যে যেই গ্যাসগুলোকে নির্গত করছে, সেটার পরিমাণ এতটাই বেশি যে সেটাকে ভারসাম্য অবস্থায় আনা প্রকৃতির পক্ষে সম্ভব হচ্ছে না, যার ফলেই এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে। এবারেতে দেখো এখানেতে আর একটা বিষয় আলোচনা করব, যে বিশ্ব উষ্ণায়নের যে প্রবণতা, যে ট্রেন্ড, কিভাবে এটা হচ্ছে। দেখো 1850 সালটাকে আমরা একটা বেঞ্চমার্ক ধরছি, কারণ এখান থেকেই শিল্প বিপ্লবের সূচনা হয়, এবং ধরা হয় যে আধুনিক সমাজের সূত্রপাত এখান থেকেই শুরু হয় 1850-এ, যখন ইউরোপে প্রথম শিল্প বিপ্লব হয়, এবং এখান থেকেই পরিবেশ দূষণেরও সূত্রপাত হয়। তার আগে কি পরিবেশ দূষণ হতো না? অবশ্যই হতো, কিন্তু সেটার পরিমাণটা সেই অর্থে ভয়াবহ রূপ ধারণ করতো না, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো। তো যখন এই 1850 সাল থেকে যখন মানুষ আস্তে আস্তে যন্ত্রনির্ভর সভ্যতার দিকে এগোতে থাকে, শিল্পায়ন শুরু হয়, তখন থেকেই অ্যাকচুয়ালি পরিবেশ দূষণের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং সেটা এই বর্তমান কাল এসে আজকের পর্যন্ত 2026 সালেতে এসে দাঁড়িয়ে এটার পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এটাকে কন্ট্রোল করা একটা খুব দুরূহ ব্যাপার এসে দাঁড়িয়েছে। তো দেখো এইখানেতে কতগুলো স্টেজেতে এটাকে ভাগ করা হয়েছে, অর্থাৎ 1850 সাল থেকেই বর্তমান কাল পর্যন্ত এই যে বিশ্ব উষ্ণায়নের যে প্রবণতাটা, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের যে ধারাটা কিভাবে বেড়েছে, উষ্ণতাটা, এবং তার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনটাও কিভাবে হচ্ছে, সেটা কতগুলো ভাগেতে ভাগ করা হয়ে থাকে। দেখো এই যে 1850 খ্রিস্টাব্দকে এই জলবায়ু বিজ্ঞানে এই প্রাক শিল্পায়ন যুগ হিসাবে ধরা হয়, কারণ এই সময় থেকেই নিয়মতান্ত্রিকভাবে পৃথিবীর তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়। আচ্ছা, এখানে দেখো 3টে স্টেজ আছে, একটা এই ধীর সূচনাকাল, একটা উষ্ণতার উত্থান, আর একটা তীব্র বৃদ্ধির পর্যায়। দেখো এই যে ধীর সূচনাকাল, এটার সময়টা তোমরা লক্ষ্য করো যে 1850 থেকে 1910, এই সময়কালের মাঝামাঝি সময়তে এই তাপমাত্রার বৃদ্ধি অত্যন্ত ধীর এবং সামান্য ছিল, ততটা ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু তারপরে দেখো এই যে উষ্ণতার উত্থান, অর্থাৎ 1910 থেকে এই 1940 সালের এই যে সময়টা, এই সময়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়, যা মূলত প্রাথমিক শিল্পের প্রসার এবং কিছু প্রাকৃতিক কারণেতে ঘটেছিল। তারপরেরটা দেখো এই যে এই 1970 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত এই যে সময়টা, এটা তীব্র বৃদ্ধির পর্যায়ে। এই সময় তাপমাত্রা কি হয়, বিশ্ব উষ্ণায়নের গতি ভয়াবহ রূপ ধারণ করে, এবং এই বিশ্ব আবহাওয়া সংস্থা এবং আইপিসিসির রিপোর্ট অনুযায়ী এই প্রাক শিল্পায়নের যুগে তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যেই এই 1.15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1.2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। আর গত 4 দশক, অর্থাৎ এই 1980 থেকে 2020 ছিল এটা মানব ইতিহাসের সব থেকে উষ্ণতম দশকের মধ্যে পড়ে, এই যে সময়টা যেটা ছিল এইখানেতে। এছাড়াও এই আর্কটিক অঞ্চলে বরফ গলে যাওয়ার গতিও অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে সমুদ্রের পৃষ্ঠের জলস্তর বৃদ্ধির একটা অন্যতম প্রধান কারণ। এবার দেখো এটা গেল এই ট্রেনটা। এবারেতে এর পরেতে কি আছে, যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যৎ পূর্বাভাস বা এই ভবিষ্যতেতে এই জলবায়ু পরিবর্তনের ফলাফলটা কি হতে পারে, সেটাও আমাদের জেনে রাখা দরকার। এবং আমরা জানি যে এটা মোটেও একটা ভালো খবর আমাদের জন্য নয়। আমাদের ভবিষ্যতে যে ভয়ানক আবহাওয়া এবং জলবায়ুর রূপ আসতে চলেছে, তার সঙ্গে সারভাইভ করা, বেঁচে থাকাটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হতে চলেছে। দেখো উষ্ণতা বৃদ্ধির আশঙ্কা, অর্থাৎ 2021 সাল
মানে 2021 বলছি, মানে 2100 যেটা সাল নাগাদ কী হতে পারে। দেখো, যদি এই গ্রিন হাউস গ্যাস নির্গমন যেটা হচ্ছে, অর্থাৎ এটা যদি এই রকম বজায় থাকে, তাহলে 2100 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মানে আগামী 100 বছরেতে এই অবস্থাটা হবে। এখন আমরা 2026-এ দাঁড়িয়ে আছি, তো মোটামুটি আগামী 2100 সাল আসতে, মানে 2100 সাল আসলে এই রেজাল্টটা আমরা পেতে চলেছি। যদি সেই সময় পর্যন্ত মানব সভ্যতা টিকে থাকে, তাহলে আমরা এই 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গিয়ে পৌঁছাবো, যদি বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাসগুলো নির্গত হচ্ছে তার ধারা যদি বজায় থাকে। আর এখানেতে দেখো, এই যে প্যারিস চুক্তি অনুযায়ী এই বৃদ্ধিকে 1.5-এর মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নেওয়া হলেও বর্তমানে যা পরিস্থিতি, সেটা কোনোভাবেই এই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের লক্ষ্যমাত্রাকে মধ্যে সীমিত রাখা সম্ভব নয়। পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধির যে হার, সেই হারটা এই 1.5-এতে রাখা কোনোভাবে সম্ভব হচ্ছে না, যেটা আরও বেশি চিন্তার বিষয়। এবার দেখো, তারপরে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি, অর্থাৎ কি এই 2025 সালের মধ্যে সমুদ্রের জলস্তর প্রায় এই 0.3 মিটার, এবং 2100 সালেতে তা 1 মিটার বা তার বেশি বাড়তে পারে। অর্থাৎ দেখো, এখন মানে 2025 সাল বা 26 সালে দাঁড়িয়ে এখন বর্তমানে আমাদের বিগত দশকগুলোকে যদি আমরা দেখি, তাহলে এই 0.3 মিটার পর্যন্ত সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আর এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে মোটামুটি বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছেন যে 2100 সালের মধ্যে এটা 1 মিটার পর্যন্ত বেড়ে যাবে। আর এর ফলে কি হতে পারে, আমাদের কলকাতা, পাশে ঢাকা, মুম্বাই, নিউ ইয়র্কের মতন যে সমস্ত শহরগুলো উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত, সেগুলো এই মারাত্মক প্লাবনের সম্মুখীন হবে, বা এই শহরগুলোর একটা বড় অংশ জলের তলায় তলিয়ে যাবে। এটা একটা বড় সমস্যা। দেখো, আবহাওয়া চরম হয়ে যাবে, এটাও আর বলার অপেক্ষা রাখে না। তাপপ্রবাহ বা হিট ওয়েভ, আমরা যে এই যে আজকে 2026 সালের আজকের এই যে মে মাস চলছে, এই মে মাসে আমাদের পশ্চিমবঙ্গে বা সমগ্র উত্তর ভারতে যে হিট ওয়েভ চালু হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারছো। তো এই যে হিট ওয়েভ বা এই যে তাপপ্রবাহ, এই গরমের দিনগুলোতে এই তাপপ্রবাহ আরও আগামী দিনে বৃদ্ধি পাবে, এবং অতিবৃষ্টি বা আকস্মিক বন্যা বা তীব্র খরা বা সাইক্লোনের মতন যে সমস্ত চরম প্রাকৃতিক যে দুর্যোগ, তার সংখ্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তার কারণ আবহাওয়া জলবায়ু বদলাতে থাকলে এই আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত যে সমস্ত ডিস্টারবেন্সগুলো আছে, সেগুলোও তার রূপ চরিত্র বদলাবে, এবং সেগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আবহাওয়ার একটা চরম রূপ আমরা দেখতে চলেছি আগামী দিনে এই জলবায়ু পরিবর্তন হওয়ার দরুন। এছাড়া বাস্তুতন্ত্রের ক্ষতি, অর্থাৎ এই তাপমাত্রা বৃদ্ধির ফলে এই যে সামুদ্রিক প্রবাল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কারণ সমুদ্রের জলেরও তাপমাত্রা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে এই বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। যারা এই বাড়তি উষ্ণতার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।